হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস একাদশ আমরা 11 সেমিস্টার 2-তে সংস্কৃত বিষয়টি যাদের আছে তাদের সংস্কৃত ব্যাকরণ একটি পাঠ আছে। সেখানে দেখবে সন্ধি, প্রত্যয়, শব্দরূপ, ধাতুরূপ এগুলো তোমাদের কিন্তু সেমিস্টার 2-তে পাঠ্য আছে এবং সেখান থেকে কোনো বড় প্রশ্ন আসছে না। বিশেষত 4 নম্বরে বা 5 নম্বরের কোনো প্রশ্ন আসছে না, 3 নম্বরের কোনো প্রশ্ন আসছে না। সেখানে 2 নম্বরের প্রশ্ন আসবে। টোটাল ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ বিষয় থেকে সেমিস্টার 2-তে 10 নম্বর থাকবে। কত নম্বর? 10 নম্বর। সেখানে বিষয়গুলো কি কি? সন্ধি আছে, শব্দরূপ আছে, ধাতুরূপ আছে, প্রত্যয় আছে। তাই গ্রামারটি যদি, সংস্কৃত ব্যাকরণটি যদি তোমরা একটু এখন থেকে ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে 10-এ 10 ফুল মার্কস পাবে। তা আজকে দেখো তোমাদের জন্য সংস্কৃত সন্ধি, সংস্কৃত সন্ধিটা আমরা আজ থেকে শুরু করলাম। আস্তে আস্তে ধীরে 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 আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি যেগুলো সেমিস্টার 1-এর পর থেকে আছে যে অংশগুলো, সেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করব এখানে। দেখে নাও বন্ধু, আজকের আমাদের বিষয় হচ্ছে সন্ধি। প্রথমত আগামী জানবো সন্ধি শব্দটি ব্যুৎপত্তি কি হয়েছে। সমপূর্বক ধা পূর্বক কি প্রত্যয় করে, আবার বলে দিচ্ছি, সমপূর্বক ধা পূর্বক মানে ধা ধাতু, তার সঙ্গে কি প্রত্যয় করে সন্ধি পদটি ব্যুৎপত্তি হয়েছে। সন্ধি কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। সন্ধি কাকে বলে না, যখন দুটি ধ্বনি বা বর্ণ, যখন দুটি ধ্বনি বা বর্ণ অত্যন্ত সন্নিহিত অর্থাৎ কাছাকাছি হওয়ায় দ্রুত উচ্চারণের সুবিধার্থে তাদের মধ্যে যে ধ্বনিগত মিলন সংঘটিত হয় তখন তাকে ব্যাকরণের সন্ধি বলে। তাহলে কি বললাম? যখন দুটি ধ্বনি বা বর্ণ খুব কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে উচ্চারণের সুবিধার্থে, তাদের মধ্যে যে দ্রুত উচ্চারণের সুবিধার্থে তাদের মধ্যে যে ধ্বনিগত মিলন সংঘটিত হয় সেই মিলনকে ব্যাকরণে আমরা কি বলি? সন্ধি বলি। সন্ধি কিন্তু মনে রাখবে এখানে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হয় বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, কিন্তু সমাসে কিন্তু মনে রাখবে পদের সঙ্গে পদের মিলন হয়। এর আক্ষরিক অর্থ কি দেখতে পাচ্ছ? আক্ষরিক অর্থ কি? সন্ধি শব্দের আক্ষরিক অর্থ হলো ওই যে বললাম, সম্পূর্ব ধা পূর্ব কি প্রত্যয় করে, কি প্রত্যয় করে সন্ধি শব্দটি এসেছে। এর আক্ষরিক অর্থ হলো মিলন। কি বললাম? আক্ষরিক অর্থ হলো মিলন। এর অপর নাম কি না, এর অপর নাম হলো সংহিতা। তাহলে মানে সন্ধি আমরা যেটা বাংলায় বলি সেটা সংস্কৃতে কি বলা হয় না, সংহিতা। তার জন্য প্রসিদ্ধ বৈয়াকরণ পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কি বলেছেন? ফরা সন্নিকর্ষ সংহিতা, ফরা সন্নিকর্ষ সংহিতা। সূত্র দেওয়া আছে, দেখো সংজ্ঞাটা দেওয়া আছে, ফরাহা সন্নিকর্ষ সংহিতা। তাহলে এ থেকে কি বুঝে পেলাম না, সন্ধির অপর নাম কি না, সন্ধির অপর নাম হলো সংহিতা। জানতে পারলাম। মনে থাকবে কে বলেছেন ওটা না, পাণিনি বলেছেন। এবার আমরা চলে আসছি প্রকারভেদ। সন্ধি কয় প্রকার ও কি কি? সন্ধি প্রধানত 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। দেখতে পাচ্ছ, ক স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 বিসর্গ সন্ধি। অনেকে এটাকে ব্যঞ্জন বলা হয়, মোটেই ব্যঞ্জন নয়, ব্যঞ্জন সন্ধি। বয় জফলা ইয় বর্গীয় জ, হ্যাঁ, তাই উচ্চারণটা ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, বিসর্গ সন্ধি। আবার বলে রাখি, সংস্কৃতে স্বরসন্ধিকে বলা হয় অজ সন্ধি। কি বললাম? সংস্কৃতে স্বরসন্ধিকে বলা হয় অজ সন্ধি। দেখে দিচ্ছি এখানটায় কি বলা হয়, অজ। আর ব্যঞ্জন সন্ধিকে বলা হয় হল। মনে রাখবে এটি বন্ধুরা, যে আমরা বাংলায় যাকে আমরা বলি মানে ব্যঞ্জন সন্ধি, সেটাকে বলা হয় সন্ধি। আর স্বরসন্ধি যেটাকে বলা হয় সেটাকে আমরা কি বলি না, অজ সন্ধি। বলতে পারলাম বন্ধুরা? তাহলে সংস্কৃত মনে রাখবে, স্বরসন্ধিকে কি বলা হয় না, অজ সন্ধি, এবং ব্যঞ্জন সন্ধিকে কি বলা হয় না, হল সন্ধি। এগুলো একটু তোমাদেরকে জানতে হবে বন্ধুরা। তাহলে এতটুকু আমরা জানতে পেলাম সন্ধি শব্দের ব্যুৎপত্তি কাকে বলে। সম্পূর্বক ধা পূর্বক কি প্রত্যয় করে সন্ধি শব্দটি ব্যুৎপত্তি হয়েছে। সন্ধি কাকে বলে না, যখন দুটি ধ্বনি বা বর্ণ অত্যন্ত সন্নিহিত অর্থাৎ কাছাকাছি আসে তখন দ্রুত উচ্চারণের সুবিধাতে তাদের মধ্যে যে ধ্বনিগত মিলন সংঘটিত হয় তাকে আমরা সন্ধি বলি।
আক্ষরিক অর্থ কি না সন্ধি শব্দের আক্ষরিক অর্থ হলো মিলন। এর অপর নাম কি না এর অপর নাম হচ্ছে সংহিতা। কি বলেছেন পাণিনি, বৈয়াকরণ পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে না পরাহা সন্নিকর্ষঃ সংহিতা। তাই সন্ধির অপর নাম সংহিতা। সন্ধি প্রকারভেদ না সন্ধি তিন প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধিকে সংস্কৃতে কি বলা হয়? অজ সন্ধি। ব্যঞ্জন সন্ধিকে কি বলা হয়? হল সন্ধি। আর বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি। আমরা পরে জানবো স্বরসন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এগুলো আমরা পরে জানবো। পরে আমরা চলে যাচ্ছি সন্ধি কোথায় কোথায় অবশ্য কর্তব্য। আমাদের সন্ধি কোথায় কোথায় করব, যেখানে যেখানে নিত্য সেখানে সন্ধি অবশ্যই করতে হবে। এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। আমরা যে বিষয়টি জানবো যে কোথায় কোথায় সন্ধি নিত্য এবং আবশ্যক। কি দেওয়া আছে? সন্ধির প্রয়োগ। কি বলা হয়েছে? এর জন্য একটি কারিকা আছে। কি কারিকাটা কি? সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয়। হয়েছে? সংহিতৈক পদে নিত্যা মানেটা হচ্ছে, সংহিতা মানে হচ্ছে সন্ধি আমরা কোথায় করব? এক পদে। এক পদে। এক পদেতে আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। কোথায়? না এক পদে। ধরো আমরা বাক্যে সাধারণত আমাদের কি বসে? পদ বসে। তাই শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদে পরিণত হয়। এবার পদকে যদি তুমি বাক্যে বসাতে যাও সেখানে সন্ধি অবশ্যই দরকার, এক পদ দরকার। বাক্যেতে সাধারণত আমাদের এক পদ দরকার। যেমন ধরো আমি যদি দিই এখানে যে একটা বাক্যে প্রয়োগ করবে, তখন তোমরা কি লিখবে? ধরো বাক্যে তোমরা কি লিখবে? যে রাম রাম লিখলে, একটু ছেড়ে লিখলে অয়নম, এরকম ভাবে লিখবে। বা দেব আলয়, এইভাবে লিখবে বাক্যে। দেখো রাম অয়নম দেব আলয় এইভাবে লিখবে? একদমই না। ধরো একটা ট্রান্সলেট দেওয়া হলো, বাক্যে প্রয়োগ হলো অহং রামায়ণং পঠামি, তাহলে সেভাবে কি লিখবে? অহং রামায়ণং পঠামি। তাহলে সেখানে কি লিখবে? অহং রাম অয়নম পঠামি। কোনটা সত্যি মধুর লাগছে? সন্ধি সাধারণত কেন করা হয়? সন্ধি করা হয় দ্রুত উচ্চারণের জন্য, সময়কে সাশ্রয় করার জন্য, হ্যাঁ, ভাষাকে আরো শ্রুতি মাধুর্য বাড়ানোর জন্য। তাই আমাদের সন্ধি আমাদের একান্ত কর্তব্য, এবং ভাষার দক্ষতাও বাড়ায় কিন্তু সন্ধি। তাহলে আমরা যখন করব এক পদে করব, তাহলে রাম অয়নম, এটি দুটি পদ আছে। একটা হচ্ছে রাম একটি পদ, অয়নম একটি পদ, দেব একটি পদ, আলয় একটি পদ। এই পদটি প্রথমে আছে বলে একে বলা হয় পূর্বপদ, এই পদটি পরে আছে বলে পরপদ। এই দেব অনুরূপ, এটা প্রথমে আছে বলে পূর্বপদ, পরে আছে বলে পরপদ। তাহলে নিশ্চয়ই এইগুলো তো বাক্যে প্রয়োগ করা যাবে না। তাই জন্য কি বলা হয়েছে সূত্র কারিকাতে? সংহিতৈক পদে নিত্যা ধাতু উপসর্গয়, অর্থাৎ সংহিতা অবশ্যই এক পদে করতে হবে। তার জন্য এক পদে পড়তে গেলে আমাদের এখানে কি করতে হবে না এটাকে যুক্ত করতে হবে। যুক্ত করে সন্ধি যুক্ত করে আমাদের উত্তরটা কি হবে? রামায়ণম। কি হবে আমাদের? রামায়ণম। মনে থাকে যেন বন্ধুরা, রামায়ণম হয়ে গেল, রামায়ণম। তারপরে দেব যুক্ত, এখানে আমরা যেটা সন্ধি যুক্ত করতে হবে, তাহলে কি হয়ে যাবে আমাদের? দেবালয়। কি হবে? দেবালয়। এইগুলো আমরা কিন্তু বাক্যে পড়বো। তাহলে এক পদে আমাদের অবশ্যই কিন্তু মনে রাখবে যে রামায়ণম, অহং রামায়ণং পঠামি, অহং দেবালয়ং গচ্ছামি। এই যে জিনিসগুলো আমাদের প্রয়োগ করলাম এক পদে অবশ্যই মনে রাখবে বন্ধুরা, যে এক পদে আমাদের সন্ধি অবশ্যই করতে হবে এবং এক পদে সন্ধি নিত্য। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় কি বলছে? ধাতু এবং উপসর্গের মধ্যে। ধাতু এবং উপসর্গের মধ্যেও কিন্তু আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। তার জন্য কারিকাটা কি আছে? সংহিতৈক পদে নিত্যা ধাতু উপসর্গয়। ধাতু এবং উপসর্গ যদি পাশাপাশি থাকে সেখানেও কিন্তু সন্ধি নিত্য। ধাতু এবং উপসর্গ যদি পাশাপাশি থাকে তাহলে সেখানে অবশ্যই সন্ধি নিত্য অবশ্যই করতে হবে। উদাহরণ দিয়ে যেমন বোঝায়, ধরো এটা ধরো প্র, প্রটা কি? একটি উপসর্গ প্লাস অবিশত,
হয়েছে অবিশত ধাতু। তাহলে এটা হলো কি উপসর্গ আর এটা হলো ধাতু, তাহলে পাশাপাশি রয়েছে। তাহলে প্র উপসর্গ, ধাতুর পূর্বে যে সমস্ত অব্যয়গুলি বসে সেগুলি সাধারণত উপসর্গ আখ্যা পায়। তাহলে প্রটা হচ্ছে উপসর্গ, ধাতুর পূর্বে আছে, আর ধাতুর রুটো বাড়ছি নয় অবিশাত। তাহলে সন্ধি যুক্ত করলে কি হয়, ফ্রয়টা ভাঙলে কি হয়, ফ্র আসে, আর এখানে অবিশাতে কি আছে, অ আসে। তাহলে অয়ে অয়ে মিলে কি হয়, আ হয়। পড়েছো তোমরা অকর সবার নে রেখা, এই সূত্রটা পড়েছো সেমিস্টারে 1-এ। তাহলে এটা কি হয়ে যাবে, প্রাবিশত। প্রাবিশত কি হয়ে যাবে না, প্রাবিশত অবশ্যই হয়ে গেল। তাহলে মনে থাকবে ধাতু উপসর্গের মধ্যেও কিন্তু সন্ধি অবশ্যই করতে হবে। তারপরে সূত্র তাহলে কি বলছে, সংহিতা একপদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গায় সূত্রে সমাসে শ্লোকে, সূত্রের সমাসে শ্লোকে চ বাক্যে। তাহলে সূত্রতেও কি করতে হবে, আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। কোন ব্যাকরণের সূত্র, সেটা হতে পারে সমাসের সূত্র বা কারকের সূত্র, সেখানে কিন্তু ভেঙে ভেঙে লেখা যাবে না। তাহলে সেটা কি হয়ে যাবে, লেখকের ওপর বা বৈয়াকরণের উপর আমাদের কলম চালানো হয়ে যাবে, তার অবমাননা করে যাবে, সূত্রটা অন্য অর্থ হয়ে যাবে। তাহলে যেমন একটা সূত্র উদাহরণ দিচ্ছি কারক থেকে তোমাদের, ধ্রুবম ধ্রুবম পায়ে অপাদানম। বন্ধুরা এই জায়গাটা তাহলে বুঝতে পারছো যে একটি আমরা সূত্র লিখলাম, এখানে দেখো সন্ধি আছে, ধ্রুবম অপায়ে অ আছে, এখানে একটা সন্ধি যুক্ত, লুপ্ত অকার হয়ে গেছে, একারের পর এটা অটা লুপ্ত অকার হয়ে গেছে, ধ্রুবম পায়ে অপাদানম, এটা কারকের একটি, অপাদান কারকের একটি সূত্র। তাহলে সেখানেও কিন্তু আমাদের কিন্তু সন্ধি অবশ্যই করতে হবে। তার জন্য কি বলেছে, সংহিত ঐক্যপদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয় সূত্রের সমাসে, এরপরে সূত্র গেল, সূত্রের পর কি আসছে আমরা সমাসে। সমাসেও কিন্তু আমাদের যে ব্যাস বাক্য করি সেখানেও কিন্তু আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। এগুলো কিন্তু 2 নম্বরের পরীক্ষায় আসতে পারে, যে সন্ধি কোথায় কোথায় প্রয়োগ করব তা দুটি উদাহরণ দাও, এইভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দিতে হবে। এবারে মনে রাখবে ব্যাকরণ থেকে 5টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2, অতএব 10-এ 10 আমাদের পেতে হবে। বুঝতে পারছো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু লিখে রাখো। ওই যে সন্ধি কাকে বলে আসতে পারে, সন্ধি কয় প্রকার ও কি কি বলে আসতে পারে, সন্ধির অপর নাম কি, সন্ধির আক্ষরিক অর্থ কি, এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে জানতে হবে। তাহলে সমাসে, সমাসে ধরো একটা যদি পড়া হয়, হ্যাঁ পঞ্চ পড়েছো তোমরা, পঞ্চ আনন, পঞ্চ আনন, তাহলে কি হয়, এবার না বাংলায় তোমরা পড়েছো পঞ্চ আনন মানে মুখ, 5টা মুখ আছে যার, তাকে আমরা কি বলি পঞ্চানন। তাহলে এই যে সমাসটা যখন আমরা করব তখন আমাদেরকে কি করতে হবে, সন্ধি অবশ্যই করতে হবে। কি করতে হবে, এটা উত্তর কি হয়ে যাবে, পঞ্চানন, কি হয়ে যাবে, পঞ্চানন, বুঝছে। তাহলে এইগুলো কিন্তু একটু মনে রাখো। আবার আছে নীল প্লাস উৎপলম, কি হবে, নীলোৎপলম। তাহলে সূত্রটা কি কি বোঝানো যাচ্ছে, সংহিত ঐক্যপদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয় সূত্রে সমাসে চ শ্লোকে। এবার শ্লোকে, শ্লোকেও কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু শ্লোক আছে, শ্লোক কথাটা এসেছে যেমন শোক থেকে। পৃথিবীর প্রথম আদি শ্লোক হচ্ছে রামায়ণের সেই শ্লোকটি, যেটি বাল্মীকির মুখ থেকে নিঃশেষিত হয়েছিল। কি শ্লোকটি, মা নিচাত প্রতিষ্ঠান তমগম সরস্বতী সমাজত কুঞ্চমিতনা আদেকম্বতি কামমোহিতম। তো এই ধরনের শোক, শোক থেকে অর্থাৎ দুঃখ থেকে জাত হয়েছিল, দুঃখ থেকে জন্ম হয়েছিল বলে তাই ব্যাকরণে তাকে বলা হয়, তাকে বলে শ্লোক। এই শ্লোকও কিন্তু আমাদের কিন্তু সেখানে কি করা যাবে, সন্ধি করতে হবে, সন্ধি আলাদা করা যাবে না। দেখতেই পাচ্ছ যে সমাসও কিন্তু পঞ্চ যুক্ত আনানা, পঞ্চানন, নীল যুক্ত উৎপলম, নীলোৎপলম, সমাসও কিন্তু আমাদের সন্ধি নিত্য অবশ্যই করতে হবে। শ্লোক, শ্লোক এই যে বলে দিলাম, শ্লোক হচ্ছে দুঃখ থেকে জাত হয়েছে বলে এটা শ্লোক। যেমন ধরো একটি দেয়া হলো, না সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। এইটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে ভেঙে ভেঙে লিখি তাহলে নিশ্চয়ই হবে না, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ভেঙে ভেঙে লিখি, না সন্নি অসনাত এব সিদ্ধিং সমাধি গচ্ছতি, এইভাবে ভেঙে হবে না, সেটা লেখকের অবমাননা হয়, লেখকের উপর কলম চালানো। তাহলে শ্লোকও কিন্তু আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। তার জন্য কি পেলাম, কারিকাটা বারবার মনে করে দিচ্ছি, সংহিত ঐক্যপদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয়
সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষায়। মনে থাকবে, তাহলে বাক্যে তো এবার কি আমাদের সমাস কর্তব্য করতেও পারো, না করতে পারো। কি লেখা আছে? বাক্যে লেখক বা ব্যক্তির ইচ্ছাধীন। বাক্যে তুমি যখন সন্ধি করবে, কোনো ব্যক্তি হতে পারে সে বা কোনো লেখক হতে পারে, তার ইচ্ছার উপর নির্ভর করছে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? তদ্দিনাৎ সতিষ্ঠতি, এটা সন্ধিযুক্ত আছে। তাহলে সন্ধি বিচ্ছেদ করে যদি আমি লিখি, কি হবে? তদ্দিনাৎ না তৎ দিনাৎ দিনাৎ সতিষ্ঠতি, সদিনাৎ সতিষ্ঠতি, তখন থেকে দিনাৎ। এই দেখো, তয় তয় মিলে কি হয়েছে? এটা ব্যঞ্জন সন্ধি নিয়ে আছে। বর্গের প্রথম বর্ণের পর যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে, সেখানে প্রথম বর্ণের আদেশ হয়। আবার বলেছি, বর্গ কটি? 5টি। কুচুটু তুপু, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ঠিক আছে? তাহলে এই যে দেখো, তৎ ত খণ্ড ত, এটা হচ্ছে ত বর্গের ত প্রথম বর্ণ। তারপরে কি আছে? ত বর্গের তৃতীয় বর্ণ কি? ত থ দ, দ আছে। দ থাকার জন্য সেখানে কি হলো? বর্গের তৃতীয় বর্ণের আদেশ হবে। তাহলে ত বর্গের তৃতীয় বর্ণ কি? ত থ দ। দেখো, দুটো দ মিলে হয়েছে, খণ্ডতটা উড়ে গেছে, লোপ পেয়েছে। তাহলে কি হলো? তদ্দিনাৎ সতিষ্ঠতি। এইভাবেও তুমি লিখতে পারো, বা তদ্দিনাৎ সতিষ্ঠতি, এটা বাক্যে লেখকের বা ব্যক্তির ইচ্ছাধীন। তাহলে আজকে এইটুকুই আমাদের থাক। সন্ধির এইটুকুই তোমরা এগুলো একটু খাতায় লিখে নিয়ে অভ্যাস করো, অনুশীলন করো। পরবর্তী সন্ধিগুলো আমরা সূত্র নিয়ে আমরা ভেঙে 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 বুঝিয়ে যাবো। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো এবং সাবস্ক্রাইব করে রাখো। আমার খুব সহজভাবে বোঝাবো বন্ধুরা, কথা দিলাম।